একটা প্লেন ভয়ঙ্কর ঝড়ের মধ্যে হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে যায়। কন্ট্রোল টাওয়ারের সাথে সব যোগাযোগ বন্ধ, চারদিকে বজ্রপাত, আর প্লেনের ভেতরে ছিল এক ভয়ঙ্কর খনি। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি জরুরি ল্যান্ডিংয়ের পর যাত্রীরা এমন এক দ্বীপে আটকা পড়বে যেখানে মানুষকে অপহরণ করে জীবন্ত মেরে ফেলা হয়। আজকের গল্পটা শুধু একটা প্লেন ক্র্যাশ স্টোরি না, এটা বাঁচার জন্য শেষ পর্যন্ত লড়াই করার গল্প। তো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে একজন পাইলট 200+ মানুষের জীবন বাঁচাতে মৃত্যুর সাথেও যুদ্ধ করেছিল। গল্পের শুরুতে আমাদের এয়ারপোর্ট দেখানো হয়। সেখানে আমরা ব্র্যাড নামের এক পাইলটকে দেখি। সে দ্রুত প্লেনের দিকে যাচ্ছে আর একই সঙ্গে ভিডিও কল করে তার মেয়ের সঙ্গে কথা বলছে। তার মেয়ে বলছে, আজ সকালে আমি নিউজ দেখছিলাম, সেখানে জানাচ্ছিল যে তুমি যে এলাকায় যাচ্ছ সেখানে আবহাওয়া খুব খারাপ, যার কারণে অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, তাই তোমাকেও তোমার ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্র্যাড হাসি দিয়ে জবাব দেয়, আমি আগেও অনেকবার এমন আবহাওয়ার মধ্যে আমি নিরাপদে বিমান উড়িয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। এটা শুনে তার মেয়ে খুব খুশি হয়ে কল কেটে দেয়। তারপর ব্র্যাড বিমানটির কেবিনে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলট একটু নার্ভাস ছিল, কারণ আজই তার প্রথমবার ফ্লাইট ওড়ানো। তখনই একটা এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকে। সেখানে একটা পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে জরুরি পরিস্থিতির কারণে তাকে এক হত্যাকারীকে সাথে নিয়ে যেতে হবে, যার নাম টনি। টনি একজন খুবই শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ, যার বিরুদ্ধে খুনের মামলা চলছে, আর এখন তাকে জাহাজে করে অন্য দেশে নিয়ে গিয়ে সারা জীবন কারাগারে বন্দী করা হবে। সেই পুলিশ অফিসার ব্র্যাডকে বলে, এই দায়িত্ব আমরা তোমাকে দিচ্ছি, কারণ তুমি একজন যোগ্য এবং বুদ্ধিমান পাইলট। ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে সবচেয়ে শেষের সিটে বসালায়, যাতে বাকিদের কোনো সমস্যা না হয়। তারপর সব যাত্রীরা তাদের সিটে বসে যায় এবং ব্র্যাড জাহাজের স্টাফের কাছে গিয়ে নিশ্চিত করে যে সবাই এসে গেছে। তারপর জাহাজ উড্ডয়ন করে। উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড জাহাজ অটো পাইলটে রেখে পাইলটের সঙ্গে নিজের পরিবারের কথা বলতে শুরু করে। ব্র্যাড পাইলটকে মোবাইলে নিজের মেয়ের ছবি দেখায় আর বলে, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আর এই দুনিয়ায় আমাদের একে অপর ছাড়া আর কেউ নেই। এদিকে জাহাজে বসে থাকা যাত্রীরা তাদের সফর উপভোগ করছিল, কিন্তু তারা জানত না কিছুক্ষণ পর তাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। কেবিনে বসা দুই পাইলটও খুশি ছিল আর জাহাজও স্বাভাবিকভাবেই উড়ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল এবং জাহাজটা হালকা করে কেঁপে উঠতে লাগলো। এর ফলে ব্র্যাড চিন্তায় পড়ে যায়, কারণ কিছু ঠিক মতো লাগছিল না তার। সে সব যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে বলে আর রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কথা হলো না, কারণ খারাপ আবহাওয়ার কারণে ওই সব রেডিওগুলো কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে বজ্রপাতের এক ঝলক প্লেনকে আঘাত করে, ফলে প্লেন জোরে জোরে কেঁপে উঠতে লাগে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে কেবিন থেকে বেরিয়ে এলো। যাত্রীদের দেখে ব্র্যাড অল্প একটু স্বস্তি পেলাম, কারণ সব যাত্রী নিরাপদ ছিল। কিন্তু এখানে ধীরে ধীরে লাইট ঝিমিয়ে যাচ্ছে, আর তখনই প্লেনে একের পর এক ঝক্কা লাগে। ব্র্যাডের মাথা সামনের ছাদের সাথে লেগে নিচে পড়ে আর তার মাথায় চোট লাগে। এই অবস্থা দেখে সব যাত্রীদের অবস্থা খারাপ হতে লাগলো। ব্র্যাড তাড়াতাড়ি ফিরে এসে তার সঙ্গীর সাথে মিলিয়ে প্লেন নিয়ন্ত্রণ করতে শুরু করল। ওদের জন্য এটা অনেক কঠিন সময় ছিল। খারাপ আবহাওয়ার কারণে সামনে কিছুই দেখতে পারছিল না তারা। ব্র্যাড বলল, আমাদের প্লেনটা নিচে নামাতে হবে, কারণ যদি প্লেনটা আর একটা ধাক্কা খায় প্লেনটা নষ্ট হয়ে যেতে পারে। তখন সবাই তাড়াতাড়ি প্লেনের উচ্চতা কমাতে শুরু করে আর প্লেন দ্রুত নিচের দিকে নামতে থাকে। প্লেনের ভিতরে থাকা যাত্রীরা বেশ ভীত ছিল। ঠিক তখনই অপরাধী টনির সঙ্গে থাকা পুলিশ অফিসারটির হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। সে মোবাইলটা তুলতে গিয়ে নিজের সিট বেল্ট খুলে ফেলে। সাহায্য করতে একজন এয়ার হোস্টেসও নিজের সিট বেল্ট খুলে এগিয়ে আসে। এখন যেহেতু প্লেনটা দ্রুত নিচের দিকে নামছিল, তাই তাদের সিট বেল্ট খুলতেই তারা দুজনেই দ্রুত ছাদের সঙ্গে ধাক্কা খায়, আর তারা এত দ্রুত ছাদের সঙ্গে ধাক্কা খায় যে তাদের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে যায়। এদিকে জাহাজ অনেক নিচু উচ্চতায় চলে আসে এবং কোনোভাবে তারা দুজন পাইলট জাহাজ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কিন্তু এখন জাহাজে বেশি পাওয়ার বাকি থাকে না, তাই ব্র্যাড জাহাজটাকে এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। এজন্য ব্র্যাড জাহাজটাকে নিচে নামিয়ে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ড করার কথা ভাবে। কিন্তু তখনই তারা দুজন কিছু দূরে একটা দ্বীপ দেখতে পায়। এরপর ব্র্যাড জাহাজের দিকটা সেই দ্বীপের দিকে ঘুরিয়ে নিয়ে নেয় এবং দ্বীপে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর ব্র্যাড এই দ্বীপের এক রাস্তায় শেষ পর্যন্ত জরুরি অবতরণ করে। ভাগ্যক্রমে এই জরুরি ল্যান্ডিংয়ে সব যাত্রী নিরাপদ থাকে এবং কাউকে কোনো চোট লাগে না। ঠিক তখনই জাহাজের পেছনে শর্ট সার্কিট হয়, যা দেখে ব্র্যাড খুশি হয়, কারণ জাহাজে এখনও একটু বিদ্যুৎ বাকি আছে। সব যাত্রী জাহাজ থেকে নামার পর এক এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে বলে যে অপরাধী টনিটি নিয়ে যাওয়া পুলিশ অফিসার মারা গেছে আর একটা এয়ার হোস্টেসও মারা গেছে। এটা শুনে ব্র্যাড খুব বেশি মন খারাপ হয়ে যায়।
অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটা বিমান হঠাৎ করে গায়েব হয়ে গেছে, কারণ সে প্লেনকে ল্যান্ড করতে দেখেনি আর বেশ কিছুক্ষণ ধরে রেডিও খারাপ থাকার কারণে পাইলটের সঙ্গে যোগাযোগও করতে পারছিল না। তাই এয়ারলাইন কোম্পানির মালিক স্কার্সডেল নামের এক রেস্কিউ এক্সপার্টকে ডাকে, যিনি এমন মানুষদের খোঁজ করেন যারা সমস্যায় কোথাও আটকা পড়ে থাকে। এয়ারলাইন কোম্পানির মালিক তাকে বলে, আমার প্লেনের সব ডিটেলস দিতে হবে, যেমন এটা কোথায় গেল, তার কর্মচারীরা আর সব যাত্রী কোথায়। এরপর রেস্কিউ এক্সপার্ট তার কাজ শুরু করে দেয়। অন্যদিকে সব যাত্রী ভাবছিলেন, আমরা এখানে কেন নামলাম। ব্র্যাড সব যাত্রীদের একত্র করে বুঝিয়ে দেয় যে এমার্জেন্সির কারণে আমাদের এখানে নামতে হয়েছে। প্লেনে এখনও একটু বিদ্যুৎ আছে, যেটা দিয়ে আমরা বাকিটা ঠিক করে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে আরাম করে থাকো আর ঘাবড়াবে না, খুব শীঘ্রই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্র্যাড প্লেনের কাছে এসে সেটাকে ঠিক করতে শুরু করে, কিন্তু সে দেখে যে জাহাজের পাওয়ার অনেক কম, তাই ওদের সাহায্যের জন্য অপেক্ষা করতেই হবে। ওরা ম্যাপ বের করে নিজেরাই নিজের লোকেশন দেখতে শুরু করে, যেন বুঝতে পারে আসলে ওরা কোথায়। ব্র্যাডের সঙ্গী পাইলট ম্যাপ দেখে বলে যে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে আটকে পড়েছি। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এখানে এমন মানুষ আছে যারা কোনো সরকার বা কর্তৃপক্ষের কথা শোনে না। যদি তারা আমাদের ধরতে পারে তাহলে আমাদের জীবন বিপদে পড়তে পারে, আর আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে, এখন যে কোনোভাবে আমাদের রেস্কিউ টিমকে এখানে আনতে হবে। আমাদের কাউকে ডেকে আনতে হবে যাতে সে এসে আমাদের সবাইকে বাঁচাতে পারে, কারণ এখান থেকে বেরোনোর একমাত্র উপায় এটাই। এরপর দুজনেই সাহায্যের জন্য রেডিও ঠিক করতে শুরু করে, কিন্তু আকাশের বজ্রপাতের কারণে রেডিও একদম নষ্ট হয়ে গেছে। এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে এসে জানান যে কোনো ত্রুটির কারণে রেডিও কাজ করছে না, কিন্তু তোমরা সবাই চিন্তা করো না। ব্র্যাড তাদের আশ্বস্ত করে বলেন, আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে রেডিও খুঁজে বের করব এবং কন্ট্রোল টাওয়ারে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠানোর জন্য বলবো, যারা এসে তোমাদের সবাইকে বাঁচাবে। মানুষদের বাঁচিয়ে নেব। আর এখানে ব্র্যাড একটা বড় পদক্ষেপ নেয়। সে বলে, আমার সাথে টনি যাবে। বলেই সে টনির হাতকড়া খুলে দেয়। এরপর ব্র্যাড জাহাজের কো পাইলটকে বলে, তুমি জাহাজের পাওয়ার ঠিক করার কাজে লেগে পড়ো। আমি শিগগিরই যে কোনো মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করব। তারপর টনি আর ব্র্যাড রেডিও খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। পথে টনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তার ওপর বিশ্বাস রাখার জন্য। এবার আমরা এই দ্বীপে থাকা সন্ত্রাসী গোষ্ঠীকে দেখি, যাদের কাছে একজন লোক দৌড়ে এসে পৌঁছায়। একজন লোক গ্রুপে লিডারকে জানায় যে এই দ্বীপে একটা প্লেন জরুরি কারণে এসে থামে, আর তার মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন দেশের। এটা শুনে গ্রুপের লিডার ওই লোকটাকে কিছু টাকা দেয় আর নিজের টিমকে প্রস্তুত হতে বলে। দ্বীপের জঙ্গলে ব্র্যাড আর টনি এগোচ্ছে। টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আজ মুক্তি দিয়েছ কেন, আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ব্র্যাড বলে, কারণ তোমার জন্য সবাইকে ঝুঁকিতে ফেলতে পারি না, আর এখানে একটা বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে যে তোমার মোকাবিলা আমাকে নিয়ে একসাথে করতে হবে। তখন টনি ব্র্যাডকে বলে যে আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমি ইউএস মিলিটারিতে অনেক বছর দায়িত্ব পালন করেছি। কিছুক্ষণ পর টনির পিছন থেকে আওয়াজ বন্ধ হয়ে যায়। যখন ব্র্যাড পেছনে ভিড়ে দেখে টনি সেখানে নেই। সে ব্র্যাডের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে, আর এখন ব্র্যাড একাকী জঙ্গলে এগিয়ে চলে। জঙ্গলে এগোতে এগোতে ব্র্যাড একটা ফাঁকা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে, যেখানে সে একটা টেলিফোন খুঁজে পায়। কিন্তু সেটা পুরানো সময় টেলিফোন ছিল, যা খারাপ অবস্থায় পড়েছিল। এরপর ব্র্যাড সাইডের পাশে লাগানো সেই টেলিফোনের তারগুলো জোড়াতে শুরু করে এবং টেলিফোন কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত হেল্পলাইনের নম্বরে কল করে। ব্র্যাড হেল্পলাইনকে তার লোকেশন আর সব কিছু বলে দেয়, কিন্তু লাইনে কোনো গণ্ডগোলের কারণে সামনে থাকা মানুষটা তার কণ্ঠ ঠিকমতো পাচ্ছে না। তাই হেল্পলাইনের লোক ব্র্যাডের কল কেটে দেয়। তখন ব্র্যাডের মাথায় একটা আইডিয়া আসে। সে তার মেয়েকে ফোন করে তার লোকেশন আর বাকিটা সব কাগজে লিখে অফিসে পৌঁছে দেওয়ার জন্য বলে। ঠিক তখনই কথোপকথনের সময় পিছন থেকে একজন লোক এসে ব্র্যাডের ওপর হামলা করে, কিন্তু ব্র্যাড অনেক কষ্টে তাকে সামলে নেয় আর ওই মানুষটাকে মার করে বেহুশ করে দেয়। তখন ব্র্যাড বুঝতে পারে যে আরেকজন লোক এই ঘরে ঢুকছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু সেই লোক আর কেউ নয়, টনি, যিনি অনেক গুন্ডাকে মারপিট করে তাদের অস্ত্রগুলো ছিনিয়ে নিয়েছিল এবং ব্র্যাডকে বলছিল, ভয় পেও না, বাইরে বেরিয়ে পড়ো। তারপর ব্র্যাড সামনে এসে টনি তাকে একটা বন্দুক দিয়ে দেয় তার সুরক্ষার জন্য। তারপর তারা দুজন যখন ফ্যাক্টরির নিচের তলায় যায়, তখন তাদের একটা ক্যামেরা মেলে। ক্যামেরার রেকর্ডিং আর ওখানে পড়ে থাকা পাসপোর্ট দেখে তারা বুঝতে পারে যে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা লোকদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। আর যখন অপহৃত ব্যক্তির পরিবার থেকে টাকা মিলে যায়, তখনও তারা তাকে ছাড়ার বদলে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড বুঝতে পারে আমাদের যাত্রীরাও বিপদে আছে। এরপর তারা দুজনে বাইরে বের হয় এবং সামনে একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়িটা ছিল সেই সন্ত্রাসীর যে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাত মারা হলো।
এবার তারা দুজন বাইরে গাড়িতে চড়ে বসে আর তাদের যাত্রীদের দিকে এগোতে শুরু করে। ওদিকে সব যাত্রীরা রুটি পাওয়ার অপেক্ষায় বসে থাকে, ভেবেই রুটি খুব শিগগিরই তাদের জন্য সাহায্য নিয়ে এসে পৌঁছাবে। তখন হঠাৎ তাদের কাছে কোনো গাড়ির আওয়াজ আসে। গাড়ির আওয়াজ শুনে সবাই খুশি হয়ে যায় আর তারা মনে করে ব্র্যাড তাদের জন্য রেস্কিউ টিম পাঠিয়েছে। কিন্তু সেটা রেস্কিউ টিম নয়, বরং এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা ছিল। তারা গুলি চালিয়ে সব যাত্রীদের ভয় দেখানো শুরু করে। গুলির আওয়াজ ব্র্যাড আর টনিও শুনতে পায়, শোনা গিয়েছিল। তারপর তারা গাড়ির গতি বাড়িয়ে দ্রুত প্লেনে পৌঁছানোর চেষ্টা করে। সন্ত্রাসী গ্রুপের লিডার এয়ার হোস্টেসের কাছে সকল যাত্রীর তালিকা চায়। ভয়ে এয়ার হোস্টেস দ্রুত তালিকা নিয়ে তাকে দেয়। তারপর গ্যাংয়ের এক লোক পাইলটকে জিজ্ঞেস করে, তোমার সিনিয়র পাইলট কোথায়? পাইলট বলে, ও কোনো কাজে জঙ্গলে গিয়েছিল কিন্তু এখনও ফেরেনি। তখনই ব্র্যাড আর টনিও এসে পৌঁছায়, কিন্তু তারা দুজনেই চুপি চুপি দূর থেকে ওদের দেখছে। ঠিক সেই সময় এক মহিলা ওরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড ওদের সাহায্য করতে যায়, কিন্তু টনি তাকে থামিয়ে বলে, তুমি চুপ করে থাকো, এখন যাওয়া ঠিক হবে না। গ্যাংয়ের লিডার সবাইকে এক বাসে তুলে নিয়ে তার দুই সাথীকে ওখানেই রেখে বলে, যাও, জাহাজের ভিতর যা কিছু দামি আছে সব নিয়ে এসো। এরপর ওরা সবাইকে নিজেদের ঘাঁটিতে নিয়ে যেতে শুরু করে। গ্যাং চলে যাওয়ার পরে ব্র্যাড টনির উপর রেগে যায় যে তারা আমাদের সবাইকে নিয়ে গেছে আর তুমি আমাকে যেতে দিলা না। এরপর টনি তাকে বোঝায় যে ওদের সংখ্যা অনেক বেশি ছিল, তুমি চলে গেলেও এত বড় আর্মির সামনে একা লড়াই করতে পারবে না। এখন দুজনেই প্লেনের দিকে এগোতে শুরু করে আর ওরা দুইটা গুন্ডাকে ধরে ফেলল যারা প্লেন থেকে দামি জিনিস চুরি করছিল। ব্রেড গান পয়েন্টে তাদের জিজ্ঞেস করে, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গিয়েছিল? ওরা বলে, এখান থেকে একটু দূরে আমাদের একটা আস্তানা আছে, ওরা সবাই সেইখানে গিয়েছিল। অন্যদিকে ব্রেডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্রেডের লেখানো একটা কাগজ দেয় যার উপর প্লেনের লোকেশন আর সব তথ্য লেখা থাকে। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের লোকেশন খুঁজে বের করে। তারা জানতে পারে প্লেনটা একটা দ্বীপে আটকা পড়েছে আর সেই দ্বীপে একটা খারাপ সন্ত্রাসী গ্রুপও আছে। তারপর রেস্কিউ অফিসার তার প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে ফোন করে পুরো পরিস্থিতি বুঝিয়ে ওই দ্বীপে যাওয়ার কথা বলে। প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে নিজের সাথীদের নিয়ে টাকা ভর্তি ব্যাগ আর অনেকগুলো অস্ত্রের ব্যাগ গাড়িতে নিয়ে যায়, লোড করে ওই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ব্রেড দেখে যে ওই সন্ত্রাসীদের নেওয়ার আগে পাইলট জাহাজের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছে এবং ব্রেড দেখে জাহাজে আবার পাওয়ার এসেছে। এটা দেখে সে খুব খুশি হয়। এবার ব্রেড আসন্ন প্রাইভেট আর্মির টিমের জন্য নিজের ইউনিফর্মে একটা মেসেজ লিখে রেখে দেয় এবং টনির সঙ্গে সেই জায়গায় বেরিয়ে পড়ে যেখানে গ্যাংয়ের লোকেরা প্লেনের সব যাত্রীদের নিয়ে গিয়েছিল। জঙ্গলের পথে দিয়ে তারা দুজনে সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছে তারা গাড়ি থেকে নেমে চুপি চুপি সেই জায়গায় ঢুকে পড়ে যেখানে ওই সব গুন্ডেরা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও করছিল যাতে ওই ভিডিওগুলো তাদের পরিবারের কাছে পাঠিয়ে টাকা আদায় করতে পারে। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টদের পাঠানো প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউ না পেয়ে টিমের লিডার প্লেনের ভেতরে ঢুকে চেক করে। সেখানে সে দুজনের লাশ পায়। তারা সেই দুজন ছিল যারা গ্যাং লিডারকে প্লেন থেকে সব দামি জিনিস চুরি করতে বলেছিল, কিন্তু ব্রেড তাদের দুজনকেই মারছিল। টিমের ক্যাপ্টেন ব্রেডের ছাড়া একটা মেসেজও পায় যেটা ওই সন্ত্রাসী গ্যাংয়ের আস্তানায় যাওয়ার রাস্তা দেখাচ্ছিল। সন্ত্রাসীদের আস্তানায় টনি আর ব্রেড চুপি চুপি ওদের নজর রাখছিল আর যখন সুযোগ পেল দুইজন চুপি চুপি পিছন থেকে এসে দুই সন্ত্রাসীকে মেরে ফেলে। তারপর তারা ধীরে ধীরে এগিয়ে যায় আর একটা রুমের বাইরে পৌঁছে যায়। ওই রুমের ভেতরে সব যাত্রীদের বন্দী করে রাখা হয়েছিল। এখন ব্রেড ওদের বাঁচাতে চায়, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল আর ব্রেডের কাছে দরজা তালা খোলার চাবি তো ছিল না। এরপর তারা দুজন এক এক করে গার্ডদের মেরে ফেলে আর টনি হাতুড়ি নিয়ে অনেক গার্ডকে হাতুড়ি দিয়ে পেটায়। এখানে ব্রেড একটা গার্ড থেকে চাবি নিয়ে ওই যাত্রীদের ঘর থেকে মুক্ত করে দেয়। সে তাদের বলে, দ্রুত ওই বাসেই ওঠো যেই বাসে তোমরা সবাইকে সন্ত্রাসবাদীরা এখানে নিয়ে এসেছিল। আর সবাই দ্রুত ওই বাসে চেপে যায়। তখন টনি ব্রেডের কাছে এসে বলে, এখান থেকে গাড়ি দিয়ে বেরোবার মাত্র একটা রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গ্যাংস্টার বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যারা আমাদের দেখলেই তাহলে তারা আমাদের ওপর গুলি চালানো শুরু করবে। যখন ব্রেড যাত্রীদের দিকে তাকায় সবাই খুব ভীত হয়ে থাকে। এখন ব্রেড নিজের জীবন ঝুঁকিতে ফেলে একটা সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে, আমি ওখানে থাকা সব সন্ত্রাসীদের মনোযোগ সরিয়ে আনি আর তুমি সুযোগ নিয়ে সব যাত্রীদের এখান থেকে নিয়ে যাও। প্রথমে টনি ব্রেডকে এটা করতে না করে। সে বলে, এভাবে করলে তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্রেড বলে, আমাদের আর কোনো উপায় নেই। এটা শুনে টনি রাজি হয়, যেতে থাকে। ব্রেড ওখান থেকে বের হয়ে সন্ত্রাসীদের কাছে যায়। সেখানে ব্রেড গ্যাংয়ের লিডারের সাথে বলে যে আমি সাহায্যের জন্য খবর দিয়ে দিয়েছি, খুব শিগগিরই রেস্কিউ টিম এসে পৌঁছাবে, তাই সবাই যাত্রীদের এখান থেকে চলে যেতে দাও। এটা শুনে গ্যাংয়ের সবাই ব্রেডের ওপর হেসে ওঠে আর ব্রেডকে মারতে শুরু করে। গ্যাংয়ের হেড বলে, এভাবে তো ছাড়বো না, টাকা না পেলে কাউকে ছাড়ি না আমি। আর ঠিক তখন যখন সবাই ব্রেডকে মারতে যাচ্ছিল তখন প্রাইভেট রেস্কিউ টিম এসে পৌঁছে সন্ত্রাসীদের ওপর আক্রমণ করে আর অনেকক্ষণ গোলাগুলি চালায়। গ্যাংয়ের অনেক মানুষকে মারধর দিয়ে তারা ব্রেডকে উদ্ধার করে আর ব্রেডকে বাসে উঠে এখান থেকে চলে যায়। সেখানেই গ্যাংয়ের লিডার দেখে যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে সে খুব রেগে যায় আর কসম খেয়ে বলে যে সে একজনকেও ছেড়ে দেবে না, সবাইকে বেছে বেছে মারবে। তারপর সে তার টিমকে বলে, দ্রুত প্রস্তুতি নাও, আমরা খুব শিগগিরই এই লোকগুলোকে মারার জন্য বের হব।
বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায় যে আমরা মাত্র 5 জনের একটা ছোট টিম, আমাদের একটা প্রাইভেট দল আছে যারা শুধু তোমাদের এখানে বাঁচানোর মিশনে এসেছে, আর আমরা কোনো রেস্কিউ দল না। রেস্কিউ দল আসতে একটু সময় নেবে। এটা শুনে ব্রেড দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলে আমাদের সময় নেই, কারণ গ্যাংরা খুব শিগগিরই আমাদের পেছনে আসছে আর আমাদের দেখলেই সঙ্গে সঙ্গে মারবে। কিন্তু আমার একটা আইডিয়া আছে। জাহাজের কাছে পৌঁছতেই ব্রেড সবাইকে জানায় যে জাহাজে পাওয়ার ফিরে এসেছে, মানে এখন জাহাজ চালু হবে আর আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তো সবাই দ্রুত জাহাজে চড়ে যাও, কারণ আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা সম্ভব নয়, তাদের এখানে আসতে সময় লাগবে। আর আমরা যদি এখানে থাকি তাহলে ওই সন্ত্রাসীদের হাতে মার খেতে হবে। এটা শুনেই সবাই প্লেনে চড়ে পড়ে। ব্রেড প্লেনের সব চেকিং করতে অনেক সময় লাগে, আর প্রাইভেট টিমের লোকজন আগেই আসা বিপদের জন্য তৈরি হয়ে বসে থাকে। ঠিক তখন হঠাৎ সেই সন্ত্রাসী দল এসে তাদের উপর হামলা চালায়। সেটা দেখে প্রাইভেট টিম তাদের আটকাতে শুরু করে, আর এখানে দুই পাশ থেকেই তুমুল গুলিবর্ষণ শুরু হয়। কিন্তু এই প্রাইভেট টিমের কাছে বেশ ভালো গুলি ছিল, যার কারণে সে অনেক গুন্ডুদের মারেই ফেলে। ব্রেড দ্রুত প্রাইভেট টিমের লিডারকে বলে আমি পরের 5 মিনিটের মধ্যে জাহাজ স্টার্ট করব, তোমরাও তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ো। এরপর ব্রেড টনির কাছে যায় আর ধন্যবাদ জানায়, তুমি আমার এত কঠিন সময় পাশে থেকেছো। ব্রেড নিজেকে গুলিতে বাঁচিয়ে জাহাজের ভিতরে ঢুকে নিজের কেবিনে বসে যায় আর তার সাথী পাইলটের সঙ্গে মিলে প্লেন স্টার্ট করতে শুরু করে। অন্যদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় আর সে গুলি খুঁজতে থাকে। প্রাইভেট টিমের একজন ব্যাগ চেক করে, সেখানে টাকা ভর্তি একটা ব্যাগ পায়। কিন্তু এই সময় টনি টাকা ফেলে অন্য একটা ব্যাগ থেকে গুলি বের করে আবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াই শুরু করে। এই সময় ব্রেডও জাহাজকে ডান দিক ঘুরিয়ে দেয়। এখন প্রাইভেট টিমের সৈনিকরাও এক একে প্লেনে উঠতে শুরু করে আর টনি তাদের ঢেকে দিয়ে আগুন চালায়। বিদ্যুৎ আসায় রেডিও কাজ করতে শুরু করে। এবার ব্রেড প্লেন কোম্পানির মালিককে বলে আমি তোমাকে একটা নিরাপদ জায়গার কথা বলবো যেখানে তুমি যেতে পারবে। এখন সবাই জাহাজে উঠছে, সবাই, কিন্তু টনি উঠছে না। সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ যদি সে তাদের সঙ্গে প্লেনে ফিরে যায় পুলিশ তাকে আবার ধরে জেলে ফেলে দেবে। গ্যাংয়ের লিডার তার সাথীদের মরতে দেখে পাগল হয়ে যায় রাগে। সে প্লেনের সামনে রকেট লঞ্চার এনে সবাইকে একবারে উড়িয়ে দেবার কথা ভাবে, কিন্তু ঠিক সময় টনি তাকে দেখে ফেলে। টনি দ্রুত বন্দুক তুলে তাকে গুলি করে মেরে ফেলে এবং সবার জীবন বাঁচায়। এটা দেখে ব্রেড টনির এই কাজ নিয়ে খুব খুশি হয়ে যায় এবং ব্রেড তার পুরো শক্তি দিয়ে প্লেন উড়াতে সফল হয়। এটা দেখে টনি, সবাই প্যাসেঞ্জার এবং ব্রেডের জন্য খুব খুশি হয় আর টাকা ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়। ব্রেড প্লেনটাকে এই দ্বীপ থেকে দূরে নিয়ে যায় আর প্লেন কোম্পানির মালিক তাকে একটা নিরাপদ জায়গার কথা বলে যেখানেই তারা যেতে পারে, যা এখন তাদের অনেক কাছেই ছিল। ব্রেড এয়ারলাইন কোম্পানির মালিকের বলা জায়গার দিকে প্লেনটাকে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আবার প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্লেন ধ্বংস হতে থাকে। তাই ব্রেড আবার ইমার্জেন্সি ওয়ার্নিং দিয়ে চালু করে আর ধীরে ধীরে বিমানটাকে নিচে রানওয়েতে নামানোর চেষ্টা করে। অবশেষে অনেক কষ্টের পর ব্রেড বিমানটাকে রানওয়েতে নামাতে সক্ষম হয় আর সবাই বেঁচে যায়। ব্রেড আর তার সহকারী কো পাইলট খুব খুশি হয়। অন্যদিকে প্লেন কোম্পানির মালিক আর তার টিমও খুব খুশি ছিল। এরপর ব্রেড যাত্রীদের খোঁজ নিতে পেছনে যায়, তখন দেখে সবাই নিরাপদ আছে আর এ দেখে তার মন শান্ত হয়। সেখানে থাকা সব যাত্রীরা ব্রেডের জন্য তালি দিতে থাকে আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুক্ষণ পর দেরি হলেও ওখানে তাদের রেস্কিউ টিম এসে যায়, যেটা দেখে সবাই যাত্রীরা খুব খুশি হয়। এখানে ব্রেড সবাইকে রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেয় আর ক্যাপ্টেন অবশেষে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে জাহাজের সিগিতে বসে তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলে। এভাবেই এই গল্প শেষ হয়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন আজকের গল্পটা কতটা ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং ছিল। এমন আরও বাস্তব সার্ভাইভাল, মিস্ট্রি আর থ্রিলার গল্প নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল সার্ভাইভাল স্টোরি বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য একটি ঘটনা, যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন।